Hello my dear students, welcome to Johnny English Learning Studio and welcome to lecture number 10. And today we are going to discuss about a lesson that is from English first paper book, and according to the old version of the book it is unit 2 lesson 2. According to the new version it is in another unit, but you can easily find it out by finding the name of the lesson. Our today's lesson is about traffic capital of the world. I believe that with the name traffic capital of the world you have understood about which city we are going to talk about. So let's begin. See, it is written here like this article written by Michael Hobbs titled Welcome to the Traffic Capital of the World. So we are going to read an article written by Michael Hobbs, and what he has written I am reading it aloud for you and I will try to make you understand. So what he has written: I am in a tiny steel cage attached to a motorcycle. That means as he is not a native, as he is a foreigner, সে এটা বলছে কাদের জন্য, সে এটা বলছে তার দেশের মানুষের জন্য, এবং তারা সিএনজি গাড়ি দেখতে কোন রকম সেটার সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। যেমন এখানে দেখো এই যে সিএনজিটা, এই ধরনের যে গাড়ি থাকতে পারে এটা ইউরোপের মানুষ জানেই না, তারা কখনো দেখেনি এগুলো। তো এই জন্য সে জিনিসটা এইভাবে ব্যাখ্যা করছে যে মোটরসাইকেলের সাথে অ্যাটাচড একটা টাইনি কেজের ভিতর সে আছে। স্টাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা বাংলাদেশ, বাংলাদেশের ঢাকায় সে একটা ট্রাফিকে কি করছে, স্টাটারিং করছে। স্টাটারিং বলতে সাধারণত বোঝানো হয় তোতলানো। এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মানে থমকে থমকে যাচ্ছে। তোতলানোর ক্ষেত্রে যেভাবে আটকে আটকে যায়, এখানে গাড়ি চলছে কিভাবে আটকে আটকে। ইন দ্য লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিটে উই হ্যাভ মুভ ফরওয়ার্ড মেবি 3 ফিট, আমরা 10 মিনিটে সম্ভবত 3 ফিটের মতো গিয়েছি, ইঞ্চ বাই ইঞ্চ, ইঞ্চি করে। দ্য ড্রাইভার র্যাঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট, wriggling deeper into the weight between a delivery truck and a rickshaw in front of us. ড্রাইভার কি করছে, তার হুইলটা, তার চাকাটা ডানে বামে র্যাঞ্চিং মানে হচ্ছে মোচড়ানো। আমরা যেভাবে কাপড় ধোয়ার পর মোচড়াই সেটাকে র্যাঞ্চিং বলে, এখানে তার মনে হচ্ছে সে চাকাটা মোচড়াচ্ছে ওভাবে। wriggling deeper into the wedge between a delivery truck and a rickshaw in front of us. wedge বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, ধরো কোনো একটা লোহার পাত, সেখানে তুমি হালকা অ্যাসিড ঢেলে দিলে যে গর্তটা হয়ে যায়, ওই গর্তটাকে তুমি ওয়েজ বলতে পারো। এখানে যেটা বোঝাচ্ছে যে সামনে একটা রিক্সা আছে এবং আরেকটা কি আছে, ডেলিভারি ট্রাক। যখন রিক্সাটা একটু সামনে যায় তাহলে এই দুটো গ্যাপের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়, তাহলে সেটাকে ওয়েজ বলছে। আবার কিছুক্ষণ পরে এই লাইন থেকে যখন ডেলিভারি ট্রাকটা আরেকটু সামনে যায় তখন এদিকে আরেকটা গ্যাপ সৃষ্টি হয়, তাহলে প্রত্যেকটা গ্যাপকে সে কি বলছে, ওয়েজ বলছে। এবং তার গাড়ি কি করছে, তার গাড়ির ড্রাইভার ওই হুইলটাকে মুচড়িয়ে ওই রেজের ভিতর যত বেশি ঢোকানো যায় অতটুকু ঢোকানোর চেষ্টা করছে। আপ অ্যাহেড, আরও সামনে। দ্য ট্রাফিক ইজ জ্যামড সো ক্লোজ টুগেদার দ্যাট, একসাথে ট্রাফিকটা এত বেশি জ্যামড হয়ে আছে যে প্যাডেস্ট্রিয়ানস আর ক্লাইম্বিং ওভার পিক আপ ট্রাকস অ্যান্ড থ্রো এমটি রিক্সাস টু ক্রস দ্য স্ট্রিটস। প্যাডেস্ট্রিয়ানরা কী করছে, তোমার খালি রিক্সার উপর দিয়ে এবং পিক আপ ট্রাকের উপর দিয়ে ক্রস করে যাচ্ছে রাস্তা ক্রস করার জন্য। টু রোজ টু মাই লেফট, আমার দুই সারি বামে, ইজ অ্যান অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স। ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি, যেখানে ব্লু লাইটটা ঘুরছে কি ইউজলেসলি, কোনো কারণ ছাড়াই। দিস ইজ হোয়াট দি স্ট্রিটস হিয়ার লুক লাইক ফ্রম 7 o'clock ইন দ্য মর্নিং আনটিল 10 o'clock অ্যাট নাইট। এটাই হচ্ছে রাস্তাঘাট যেমন দেখায় সকাল 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। ইফ ইউ আর রিচ, তুমি যদি ধনী হও, ইউ এক্সপেরিয়েন্স ইট ফ্রম দ্য ব্যাক সিট অফ এ কার, তুমি একটা গাড়ির পেছনে বসে এটা এক্সপেরিয়েন্স করবে। ইফ ইউ আর পুয়ার, তুমি যদি গরিব হও, ইউ আর ইন এ রিক্সা, তুমি একটা রিক্সায় থাকবা, ব্রিদিং ইন দ্য এক্সস্ট, এবং তুমি হাঁসফাঁস করতে থাকবে। আই এম সিটিং ইন দ্য ব্যাক অফ এ সিএনজি, আমি একটা সিএনজির পেছনে বসে আছি। আ 3-wheeled মোটরসাইকেল শেপড লাইক এ স্লাইস অফ পাই, একটা 3 চাকার মোটরসাইকেল যেটা দেখতে একটা পায়ের স্লাইসের মতো। আমরা যদি পিৎজাকে কাটি ওটার যে একটা স্লাইস হয়, এই মোটরসাইকেলগুলো উপর থেকে দেখতে বা এই সিএনজিগুলোকে উপর থেকে দেখতে ওই ধরনের পায়ের স্লাইসের মতো মনে হয়। অ্যান্ড কাভার্ড উইথ স্ক্র্যাপ মেটাল, এবং উপরে একটা স্ক্র্যাপ মেটাল থাকে। এখানে এই যে মেটালটা এটার কথাই বলছে, উপরে এই ধরনের একটা মেটাল দিয়ে কি করা হয়, সেটা কভার্ড করা হয়।
দেন কি বলছে দেখো, আমি এখন এখানে আছি। I'm here working on a human rights project. আমি একটা মানবাধিকার প্রজেক্ট নিয়ে কাজ করছি এখানে। But whenever I ask people in Dhaka, কিন্তু যখনই আমি ঢাকার মানুষদের জিজ্ঞেস করি what they think international organizations should really be working on, তারা কি মনে করে কিসের উপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাজ করা উচিত, they tell me about traffic. তারা আমাকে ট্রাফিকের ব্যাপারে বলে। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. আমাদের সময়ের বড় ধরনের একটা চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম যেটা আছে সেটাকে অ্যালিভিয়েট বা সেটাকে দূর করা বা এখানে রিডিউস করা অর্থ বলতে পারে, সেটাকে কমানো। হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অলরেডি লিভস ইন সিটিজ। পৃথিবীর অর্ধেকের বেশি জনসংখ্যা শহরে বসবাস করে। And the United Nations estimates that, এবং ইউনাইটেড নেশন ধারণা করছে যে the proportion will rise to nearly 70% by 2050. 2050 সাল হতে না হতে এই নাগাদ এই সংখ্যাটা দাঁড়াবে 70%। পৃথিবীর মাত্র 20% জায়গা জুড়ে শহর, বাকি 80% গ্রাম, কিন্তু এই 20% জায়গায় বর্তমানে 50% লোক বসবাস করে। কিন্তু ইউএন ধারণা করছে যে 2050 হতে না হতে এই 20% জায়গায় পৃথিবীর 70% মানুষ চলে আসবে। ঢাকা, দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। ঢাকা যেটা পৃথিবীর সবচেয়ে ঘনবহুল এবং সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন একটা শহর, ইজ এ কেস স্টাডি। এটা একটা মানে কি বলতে পারি, মানে জরিপ করার মতো একটা জায়গা ইন হাউ দিস প্রবলেম গট সো ব্যাড, কিভাবে এই প্রবলেমটি এত খারাপ অবস্থায় চলে এসেছে সেটা দেখার জন্য, and why it is so difficult to solve, এবং এটা সলভ করা কেন এত কঠিন। ঢাকা's infrastructure doesn't match the scale of its population. ঢাকার যে মৌলিক অবকাঠামো সেটা তার পপুলেশনের সাথে ম্যাচ করতে পারে না। ইনফ্রাস্ট্রাকচার বা মৌলিক অবকাঠামো বলতে আমরা কি বুঝি, যেমন তুমি যদি নতুন একটা প্লট কিনো, ওই প্লটে যাওয়ার কোনো রাস্তা নাই, তুমি কি প্লটটা কিনবা? না, রাস্তা লাগবে, তাহলে রাস্তাটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তুমি যদি নতুন একটা ভাড়া বাসায় ওঠো, সেখানে যদি কিচেনই না থাকে বা কিচেন থাকলেও গ্যাস যদি না থাকে, পানির লাইন যদি না থাকে, তুমি কি নিবা ওই বাসাটা? কেন নিবা না? কারণ ওটার মৌলিক অবকাঠামো ঠিক নাই। দ্যাট ইজ হোয়াট দে আর সেইং অ্যাবাউট, যে ঢাকার যে মৌলিক অবকাঠামো সেটা তার পপুলেশনের সাথে ম্যাচ করতে পারে না। জাস্ট 7% অফ দ্য সিটি ইজ কভার্ড বাই রোডস, মাত্র 7% রাস্তা রয়েছে, কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা, যেটা কম্পেয়ার করলে প্যারিস এবং ভিয়েনার কত পার্সেন্ট? 25%। সে তুলনায় বাংলাদেশে আছে বা ঢাকায় আছে মাত্র 7%। ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ এ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক, এবং যে রাস্তাগুলো আছে সেগুলো প্ল্যান্ড না, পরিকল্পিত রোড নেটওয়ার্ক এখানে গড়ে ওঠেনি। দেয়ার আর 650 মেজর ইন্টারসেকশনস, মানে মেজর ইন্টারসেকশন বলতে আমরা চৌরাস্তা যেটা বুঝি, তবে হাইওয়ের চৌরাস্তা। জাস্ট তুমি যদি এখন আমাদের যে সিআরবি 7 রাস্তার মোড় সেটাকে একটা মেজর ইন্টারসেকশনস বলতে পারো না, এখানে ওই রকম গাড়ি ঘোড়া চলাচল করে না। বা টাইগার পাস মোড়ে যে মোড়টা রয়েছে ওরকম মেজর ইন্টারসেকশন আছে কয়টা? ওই ধরনের মেজর ইন্টারসেকশন আছে তোমার 650টা। কোথায়? ঢাকায়। সো যেটা বলছিলাম, there are 650 major intersections in Dhaka but only 60 traffic lights, কিন্তু ট্রাফিক লাইট আছে কয়টি? 60টি, মানে 650 এর মধ্যে ট্রাফিক লাইট আছে 60 জায়গায়। many of which don't work, আবার যেগুলোর অনেকগুলোই কাজ করে না। তার মানে কি? that means the police force is on enforcing driving or parking rules. পুলিশ ফোর্সটা ড্রাইভিং বা পার্কিং রুলস সেখানে কি করতে পারছে? এনফোর্স করতে পারছে না, তারা সেই কাজে নিজেদেরকে সময় দিতে পারছে না। দেয়ার ইন দ্য ইন্টারসেকশনস, তারা ঠিক রাস্তার মাঝখানে জাংশনে দাঁড়িয়ে আছে, ডিরেক্টিং ট্রাফিক, সেখানে দাঁড়িয়ে তারা কি করছে? ট্রাফিকদেরকে ডিরেক্ট করছে, কোন পাশে যাবে কোথায় যাবে সেটা ডিরেক্ট করছে। তাহলে এই যে ট্রাফিক পুলিশের সংখ্যাটা, যাদেরকে আমরা অন্য কাজে লাগাতে পারতাম, পার্কিং রুলস মানছে কি মানছে না, ড্রাইভিং রুলস মানছে কি মানছে না, সেটা দেখার কাজে লাগাতে পারতাম, সেটা পারছি না, তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিককে কি করতে হচ্ছে? ডিরেক্ট করতে হচ্ছে। এবার দেখো কি বলছে, আমি এখন এখানে, the cost of Dhaka's traffic congestion is estimated at $3.8 billion a year. ট্রাফিক কনজেশনের কারণে যে
খরচটা হয়, যে ক্ষতিটা হয়, সেটার পরিমাণ ধরা হচ্ছে $3.8 বিলিয়ন। অ্যান্ড দ্যাটস জাস্ট দ্য ডিলেজ অ্যান্ড এয়ার পলিউশন। এটা এয়ার পলিউশনের কারণে এবং জাস্ট দেরি হওয়ার কারণে যে ক্ষতিটা হচ্ছে সেটার কথা বলছে। নট দ্য লেস ট্যাঞ্জিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ। এর চেয়ে কম ক্ষতিকর যে ব্যাপারগুলো, যেমন জীবনের মানের যে ক্ষতি হচ্ছে, সেটা তো এখানে তোলাই হচ্ছে না, সেটা এখানে বলা হচ্ছে না। প্যারাডক্সিক্যাল বলতে বোঝায় আপাত দৃষ্টিতে মিথ্যা মনে হলো আসলে সত্য, বা আপাত দৃষ্টিতে সত্য মনে হলো আসলে মিথ্যা, এই ধরনের কথাকে প্যারাডক্সিক্যাল বলা হয়। প্যারাডক্সিক্যালি, দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট। এই পুয়ার ইনফ্রাস্ট্রাকচারটাই হচ্ছে একটা রিজন কেন শহরটা এত দ্রুত বেড়ে উঠছে। উইদাউট রোডস অর ট্রেনস টু হুইস্ক দ্যাম টু দ্য সাবভার্বস, ঢাকার রেসিডেন্টস হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল। ঢাকার শহরে এরকম কি রাস্তাঘাট বা এরকম ট্রেন নাই যেগুলো শহরতলি থেকে মানুষকে শহরে নিয়ে আসবে, এবং এই সুযোগটা না থাকার কারণে ঢাকার বাসিন্দাদেরকে কি করতে হচ্ছে, তাদেরকে এই শহরের মাঝেই নিজেদেরকে ক্রাউড করতে, নিজেদেরকে কিছু নিয়ে আসতে হচ্ছে। যেমন আমি বলি, চট্টগ্রামের ছেলেরা এভাবে বুঝতে পারো, যাদের বাড়ি পটিয়া, আনোয়ারা বা ফটিকছড়ি, সেখান থেকে যদি তুমি 20 মিনিটে চলে আসতে পারতা এবং 20 মিনিটে ব্যাক করতে পারতা, তাহলে তুমি কি, যার বাড়ি এখানে, তারা কি শহরে, চট্টগ্রাম শহরে বাসা নিত, না ওখান থেকে যাওয়া আসা করতো? অবশ্যই ওখান থেকে যাওয়া আসা করতো। তাহলে ওরকম সুযোগ যদি থাকে, শহরের জনসংখ্যা বা পপুলেশন বাড়ে না। ঠিক একইভাবে শনির আখড়া থেকে যদি উত্তরা 10-15 মিনিটে চলে আসা যেত বা 20 মিনিটে চলে আসা যেত, গাজীপুর থেকে যদি হাফ অ্যান আওয়ারের ভিতর তুমি যদি মতিঝিল চলে আসতে পারতাম, যদি এই ধরনের সিচুয়েশন থাকতো, তাহলে গাজীপুরের মানুষ বা শনির আখড়ার মানুষ বা নারায়ণগঞ্জের মানুষ, বা আর একটু কাছাকাছি জায়গার কথা বলি, যেমন তোমার ধরো আমি কি বলতে পারি, এদিকে মিরপুরের মানুষ কি কখনো যাত্রাবাড়ি আসার জন্য, মানে যাত্রাবাড়ি সে যদি কোনো একটা অফিসিয়াল কাজ পায়, তার বাসা যদি মিরপুর হয়, সে কি মিরপুর থেকে সরাসরি যাওয়া আসা করবে না, নাকি যাত্রাবাড়ির আশেপাশে চলে আসবে? যদি তার তাড়াতাড়ি অফিসে আসার সুযোগ থাকে, যে সে 20 মিনিটে পৌঁছে যায়, তাহলে সে তার বাসা চেঞ্জ করবে না। কিন্তু ওই ধরনের সুযোগ না থাকার কারণে সবাইকে এখন শহরের ভিতর ভিড় জমাতে হয়, এবং ওই এলাকায় যদি কোনো ধরনের ভালো বাসা না পাওয়া যায়, ভালো রকমের কোনো একটা ঘর যদি নাও পাওয়া যায়, তাদেরকে কি করতে হয়, সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক। তারা প্রয়োজনে হাই রাইজেস বা বড় বড় বিল্ডিংয়ের পাশে স্লাম বা বস্তি বানাবে এবং সেখানেই থাকবে। কারণ হেঁটে অফিসে যাওয়াটা সহজ, গাড়ি করে গেলে তো 10 মিনিটে আমরা 3 ফুট যাচ্ছি, তো ওইভাবে তো যাওয়া যাবে না, আমাকে তো টাইমলি পৌঁছাতে হবে। দেন এবার আসো কেন এই ঝামেলাগুলো হচ্ছে। দেন দে আর দ্য ইউজার্স অফ দ্য রোডস। এবার রাস্তার ব্যবহারকারীদের কথা বলি। বিসাইডস প্যাডেস্ট্রিয়ানস, পথচারীর পাশাপাশি, দ্য ন্যারো লেন্স আর শেয়ার্ড বাই বাইসাইকেলস, রিক্সাস, স্কুটার্স, মোটরসাইকেলস, সিএনজিস, বাসেস অ্যান্ড কার্স। সব ধরনের গাড়ি এখানে আছে। All these modes take up a different amount of space and have different top speeds. এদের স্পেস নেওয়ার ব্যাপারটাও ভিন্ন এবং টপ স্পিডসও ডিফারেন্ট। এখন তুমি খেয়াল করো, যদি কোনো একটা ছোট লেন, যেখানে কোনো একটা কার ঢুকলে আর একটা গাড়ি তাকে ওভারটেক করার সুযোগ নাই, বা কোনো একটা রিক্সা সামনে থাকলে ওই কারটা আর তাকে ওভারটেক করে যেতে পারবে না, এমন যদি হয়, এখন একটা রিক্সার গড় স্পিড হচ্ছে 7 to 8 কিলোমিটার পার আওয়ার, আর একটা কারের গড় স্পিড হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার প্লাস। এখন যদি ওই কারটা ওই রিক্সার পেছনে আটকে যায়, তাদের কাছে মনে হবে না তারা ট্র্যাপড হয়ে গেছে? অবশ্যই মনে হবে। তাহলে এই ডিফারেন্ট স্পিডের কারণেও মনে হয় যে ট্র্যাপড হয়ে যাচ্ছে। দেন মোস্ট পিপল ইউ টক টু ইন বাংলাদেশ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ যাদের সাথে তুমি কথা বলবে, ব্লেম দ্য ট্রাফিক জ্যামস অন দ্য রিক্সাস। তারা ট্রাফিক জ্যামের কারণ হিসেবে রিক্সাকেই দেখে। There are too many of them, তাদের সংখ্যা অনেক বেশি, they say, তারা বলে। And they drive so slowly that তারা এত বেশি আস্তে চালায় যে they trap the cars, buses and CNGs behind them। তাদের পেছনে যে কার্স, বাসেস এবং সিএনজিস গুলো থাকে, তাদেরকে তারা ট্র্যাপে ফেলে দেয়। The government is under pressure to designate some lanes as car only। তারা যথেষ্ট প্রেশার আছে যে কিছু লেনকে শুধুমাত্র কারের করে দেওয়ার জন্য। To build wider roads and overpasses to take the slow traffic out from in front of the first।
যে রোডস এবং ওভারপাসেস তৈরি করো এবং স্লো ট্রাফিককে ফাস্ট গাড়িগুলোর থেকে সরিয়ে ফেলো, যে কিছু লেনকে শুধু কারের জন্য বলো, এখানে রিক্সা ঢুকতে পারবে না, এমন করে দাও। এখন এটার কারণে কি হবে? And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. Traffic problem solve করাটা কেন কঠিন, ওই প্রবলেমের কাছে আমাদের কাছে নিয়ে আসে। All these fixes sound easy and obvious. এই সমস্ত ফিক্সেস খুব সহজ এবং অবশ্যই করা যাবে এমন মনে হয়, যে আমরা রিক্সা তুলে দেই এক ব্যাপার, আমরা যদি ট্রেন সিস্টেম চালু করতে পারি যেখানে গাজীপুর থেকে মানুষকে 20 মিনিটে নিয়ে আসা যাবে, করা যায়। এবার আসো, বাট দে কাম অ্যাট এ কস্ট, এটা একটা খরচ আছে। কেমন? 1.5 million people drive rickshaws for a living. প্রায় 15 লক্ষ মানুষ রিক্সা চালায় জীবিকা নির্বাহ করার জন্য। প্লাস অ্যানাদার ফিউ 100,000 ওন অ্যান্ড রিপেয়ার দ্যাম, এবং আরও কয়েকশো হাজার, মানে আরও কয়েক লাখ মানুষ আছে যারা এগুলোর মালিক এবং যারা এগুলো রিপেয়ার করে চলে। মানে ধরো কোনো একটা পরিবারের কর্তা কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন, তার যে সম্বল ছিল 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা দিয়ে ধরো তিনি 4টা রিক্সা বানালেন, এই 4টা রিক্সা তিনি ভাড়ায় দিয়ে চলেন। এই 4টা রিক্সা যারা চালান তারা ওই 4টা রিক্সার ভাড়া বাবদ তাকে যে টাকাটা দেয় সেটা দিয়ে সে চলে। তাহলে ওই ধরনের পরিবারও এই রিক্সাগুলোর উপর নির্ভরশীল। আবার এই যে 15 লক্ষ রিক্সা চলতেছে, এই 15 লক্ষ রিক্সা ঠিক করার জন্য ঢাকা শহরে কমপক্ষে 1 লক্ষের কাছাকাছি রিক্সা রিপেয়ার ম্যান আছে, বা 1 লক্ষ না হোক 50,000 তো আছে, যারা এই রিক্সাগুলো রিপেয়ার করে করে তাদের জীবন কাটায়। তাহলে এই যে টোটাল সব মিলিয়ে 17 থেকে 19 লক্ষ বা 20 লক্ষ মানুষ তুমি যদি রিক্সা তুলে দাও, তাহলে কি হবে? Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition. এদের থেকে বড় ধরনের একটা অপোজিশন বা অপোজ তারা পাবে। কারা? গভর্নমেন্ট। দেন এখন আমি লাস্ট প্যারা পড়ছি এই প্যারাগ্রাফে, এই পেজের। Even increasing bus capacity is more complicated than it sounds. বাস ক্যাপাসিটি বাড়িয়ে ফেলাটা যতটুকু শুনতে সহজ মনে হয় তার থেকে কমপ্লিকেটেড। A 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. Already ঢাকা শহরে 60টা আলাদা বাস কোম্পানি আছে। Since the bus companies compete with one another, যেহেতু বাস কোম্পানিগুলো একে অপরের সাথে কম্পিট করে, the drivers have every incentive, ড্রাইভারদের প্রত্যেক ধরনের চেষ্টা থাকে to drive aggressively, তারা আক্রমণাত্মকভাবে গাড়ি চালায়, and take more passengers than the buses can hold, এবং তারা এত বেশি প্যাসেঞ্জার নেয় যতটুকু বাস হোল্ড করতে পারবে না। হোয়াট ইজ মোর, তার থেকেও বড় ব্যাপার যেটা, দ্য পাবলিক ট্রান্সপোর্ট ইজন্ট অল দ্যাট পাবলিক, এই পাবলিক ট্রান্সপোর্টগুলো মোটেও পাবলিক নয়। মেনি অফ দ্য বাস কোম্পানিজ আর ওনড আর লিঙ্ক টু পলিটিক্যাল পার্টিস, এই বাস কোম্পানিগুলো তোমার এগুলো কারা? পলিটিক্যাল পার্টিরাই এগুলোর মালিক। আর পাওয়ারফুল ট্রেড ইউনিয়নস, অথবা বড় বড় ট্রেড ইউনিয়নগুলি এগুলোর মালিক। কাজেই সরকার এখন কোনো কিছু বলতে গেলে বা পাবলিকের জিনিস সেই হিসেবে যদি এগুলোকে রেগুলারাইজ করতে যায়, তাহলে এরা যে বিরোধিতা করবে, ওই বিরোধিতার কারণে সরকারেরই পতন হয়ে যাবে। গভর্নমেন্ট এফোর্টস টু ইউনিফাই আর রেগুলারাইজ দ্য সিস্টেম would amount to a hostile takeover of all of these small companies. যদি গভর্নমেন্ট সেগুলোকে ইউনিফাই এক করে ফেলতে চায় আর রেগুলারাইজ দ্য সিস্টেম বা সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই ক্ষেত্রে এটা কি হবে? এই ছোট ছোট সবগুলি কোম্পানির সাথে হোস্টাইল, শত্রু ভাবাপন্নভাবে টেক ওভার করা হবে, যেটা এই কোম্পানিগুলি দেখতে পারবে না। এবং কোম্পানিগুলো আমি আগেই বলেছি যেগুলো পাওয়ারফুল ট্রেড ইউনিয়নসের বা এগুলো ওন করে পলিটিক্যাল পার্টি, তো তারা এটার বিরোধিতা করে, গভর্নমেন্ট নিজেই কি করতে পারবে না, টিকে থাকতে পারবে না। The obvious solution is to separate the rickshaws from the cars, from the CNGs, give each of them lanes and lights according to their top speed. তাহলে obvious solution হচ্ছে রিক্সাকে কারকে এবং সিএনজিকে আলাদা আলাদা লেন দেওয়া এবং আলাদা আলাদা ট্রাফিক লাইট দেওয়া। প্রতিটা কারের দূরত্বের জন্য যতটুকু ট্রাফিক লাইট দেওয়া হবে, রিক্সার জন্য একই দূরত্বে ট্রাফিক লাইট দেওয়া হলে ওই দূরত্ব তো রিক্সা ক্রসই করবে না, রিক্সা তার আগেই 3টা ভাড়া কি করবে, দিবে, সে নিজে রেস নিবে। তাহলে রিক্সার জন্য ট্রাফিক লাইটের দূরত্ব যতটুকু হবে, কারের জন্য ট্রাফিক লাইটের দূরত্ব অতটুকু হবে না। এইভাবে আলাদা আলাদাভাবে আমরা লেন্স এবং লাইট দিতে পারি। অ্যান্ড ক্রুশিয়ালি, এবং এর কারণে make car drivers pay the cost of taking up more space on the roads, এবং রাস্তায় যেহেতু কার ড্রাইভাররা সবচেয়ে বেশি জায়গা নিবে, ধরো 55 ফুটের একটা রাস্তা হলে সেখানে আমরা 7 ফুট দিব শুধুমাত্র রিক্সার জন্য,
এক পাশে 7 ফুট দিব আমরা রিক্সার জন্য, বাকি যে 48 ফুট আছে সেটা পুরোটাই কারের জন্য। যেহেতু কারকে বেশি জায়গা দেওয়া হচ্ছে, তাহলে আমাদের কি করা উচিত? মেক কার ড্রাইভার্স পে দ্য কস্ট অফ টেকিং আপ মোর স্পেস অন দ্য রোডস। রাস্তায় কার ড্রাইভাররা বেশি জায়গা নিচ্ছে দেখে তাদের থেকে বেশি খাজনা আদায় করতে হবে। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়ালিস্টিক। পলিটিক্যালি যদি বলতে যাই ব্যাপারটা অবাস্তব। কেন? কার ওনার্স আর স্মল পার্ট অফ দ্য পপুলেশন, তারা জনসংখ্যার খুব ছোট্ট একটা অংশ, বাট দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু তারাই সবচেয়ে প্রভাব বিস্তারকারী। এভরি ইয়ার, প্রতি বছর, ঢাকা অ্যাডস অ্যান এক্সট্রা 37,000 কার্স টু ইটস অলরেডি ওভারক্রাউডেড রোডস। এই যে ওভারক্রাউডেড রোডস, সেখানে প্রতি বছর এক্সট্রা 37,000 নতুন কার যুক্ত হয়। ঠিক আছে, এত বেশি যুক্ত হওয়ার পরও গভর্নমেন্ট কি করতে পারে না, এখানে খুব বেশি প্রভাব খাটাতে পারে না। কিভাবেই বা পারবে? কারণ তারাই তো প্রভাবশালী, তাদের কারণেই তো গভর্নমেন্ট টিকে আছে। থিঙ্ক অ্যাবাউট অল দিস ফ্রম এ বাংলাদেশি পলিটিশিয়ানস পয়েন্ট অফ ভিউ। একজন বাংলাদেশি পলিটিশিয়ানসের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো সব চিন্তা করো। এনি অ্যাটেম্পট টু সলভ দ্য ট্রাফিক ম্যাস মিনস, এই ট্রাফিক ম্যাসটাকে সলভ করার যে কোনো অ্যাটেম্পট নেওয়ার মানে হলো অ্যানয়িং দ্য পুয়ার, দ্য মিডল ক্লাস অ্যান্ড দ্য রিচ অল অ্যাট ওয়ান্স। পুয়ার, মিডল ক্লাস এবং রিচ সবাইকে একসাথে কি করা? একসাথে বিরক্ত করা। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স, যারা দাতা আছেন তাদেরকে ধন্যবাদ। ইন 2012 সালে the government announced a $2.75 billion plan to build a metro rail system and a $45 million planned bus rapid transit line from the airport. এই প্ল্যানটা গভর্নমেন্ট অ্যানাউন্স করে, কিন্তু এটা কতটুকু হয়েছে তোমরা সেটা জানো। এই বইটা লেখা হয়েছে 2012 শেষের দিকে, সে কারণে তারা এটা নিয়ে খুব খুশি। বাট আমরা জানি এগুলো এখনও বাস্তবায়িত হয়নি, কাজগুলো অর্ধেকে পড়ে আছে, কারণ টাকার যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে তার 5 গুণ শেষ, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবং হবেও না। ফর রেসিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম এজ এ রিলিফ। ঢাকার রেসিডেন্টের জন্য এটা একটা রিলিফ হিসেবে আসবে। আচ্ছা, এটা আমাদের একটা স্বপ্নই থাকুক। আমরা লাস্ট প্যারা দিয়ে আজকের লেসনটা শেষ করছি। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, আমি যখন আমার কোনো বাংলাদেশি কলিগকে জিজ্ঞেস করি যে কোথাও যেতে কতক্ষণ লাগবে, they always gave two answers, তারা আমাকে সবসময় দুটো আনসার দিয়েছে। উইদাউট ট্রাফিক মেবি 15 minutes, যদি ট্রাফিক না থাকে তাহলে হয়তো 15 মিনিট, বাট উইথ ট্রাফিক, যদি ট্রাফিক জ্যাম থাকে, হু নোস, কে জানে। দেখো, এটা অ্যাডাপ্ট করা হয়েছে এবং একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছিল www.newsstatement.org থেকে। এখানে ট্রু ফলস আছে এবং কোয়েশ্চেন আনসার আছে। আমি চাই যে তোমরা এগুলো একটু গো থ্রো করো, এবং সেটা তুমি করতে পারো সরাসরি তোমার বই থেকে। লেসনটার নাম দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এবং ইউনিটের নাম হচ্ছে ট্রাফিক এডুকেশন। ওল্ড ভার্সন বইতে লেসন ইউনিট 2 লেসন 2, নিউ ভার্সন একটু ডিফারেন্ট, তোমরা সেটা খুঁজে নিতে পারো। আর যদি খুঁজে নিতে নাও না পারো, এখানে যে এই যে এখন ক্লাসটা নিচ্ছি, পজ দিবা, পজ দিয়ে কোয়েশ্চেনগুলি দেখে নিবা বা একটা স্ক্রিনশট নিয়ে নিবা। তারপর যে প্যাসেজটা পড়লাম সেটা দেখে সেখানে যে অংশে যা ছিল তোমরা জাস্ট দেখে গিয়ে বা সেই অনুযায়ী পড়ে আনসারগুলি খুঁজে বের করবা, ট্রু ফলস খুঁজে বের করবা। তাহলে তোমাদের কাজ হলো আজকের জন্য আপাতত এতটুকু। এবং এর পাশাপাশি এই অংশটা দেখো, এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের কাজ হচ্ছে কলাম এর সাথে কলাম বি মেলানো, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড আছে: স্টাটারিং, র্যাঞ্চিং, এক্সস্ট, রেগলিং, সাবার্বস, ওয়েজ, প্যাডেস্ট্রিয়ান, হুইস্ক, প্যারাডক্সিক্যালি, ইনফ্রাস্ট্রাকচার। তো এগুলোর তারা সিনোনিম দিয়েছে এখানে, বাট এলোমেলোভাবে। শেকিং, টায়ার আউট, রোড অ্যান্ড রেল নেটওয়ার্ক, ফালচারিং, টুইস্টিং সাডেনলি অ্যান্ড ভায়োলেন্টলি, ইন কন্ট্রাডিকশন, a residential urban area outside the city, force into a narrow space to move suddenly and quickly, people who are walking rather than traveling in a vehicle. তাহলে এই যে কলাম এ এবং কলাম বি দিয়েছে সেটা তোমরা মিলিয়ে নিবা। এরপর হচ্ছে আমার পরবর্তী যে লেসন, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ নিয়ে একটা পয়েম, যেটা গত ক্লাসে পড়িয়েছিলাম। সেটা নেক্সট কোনো ক্লাসে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের জন্য আপাতত এতটুকু। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে এই কামনা করছি। স্টে হোম, স্টে সেফ।